মীনাক্ষী শুরু করছি জবাব চায় বাংলা। গত 24 ঘন্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা 20,000-এর বেশি। লাফিয়ে লাফিয়ে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে কোভিড মোকাবিলা করার ক্ষেত্রে মোক্ষম অস্ত্র দুটি, ভ্যাকসিন এবং অক্সিজেন। ভ্যাকসিন নিয়ে হয়রানি অব্যাহত। প্রথম ডোজ যারা নিয়েছেন তারা দ্বিতীয় ডোজ পাচ্ছেন না। প্রথম ডোজ অনেক ক্ষেত্রে অনেকেই পাচ্ছেন না। রয়েছে কিছু মিথও, রয়েছে কিছু ভুল ধারণাও। অনেকে মনে করছেন ভ্যাকসিন নিলে অসুস্থ হয়ে পড়বেন। ভ্যাকসিন নিয়ে মূলত কিছু ধারণা তৈরি হয়েছে আমাদের সকলের মধ্যে। সেই ধারণা আজ ভাঙবো আমরা। সঠিক তথ্যের সন্ধান দেব আপনাদের, কারণ ভ্যাকসিন এই মুহূর্তে কোভিড মোকাবিলা করার ক্ষেত্রে প্রধান অস্ত্র। ভ্যাকসিন নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন আজকে চিকিৎসকেরা, কারণ শুধু আমি নই, বাংলা জানতে চায় ভ্যাকসিন নিয়ে যাবতীয় যে তথ্য, সেই তথ্যের সঠিক দিক। শুরুতেই একটা বিশেষ প্রতিবেদন। রাজ্যে বেলাগাম করোনার দাপট। দিন কয়েক ধরেই সেঞ্চুরি হাঁকাচ্ছে মৃতের সংখ্যা। হাসপাতালগুলিতে বাড়ছে ভিড়, চাহিদা অনুযায়ী যোগান নেই ভ্যাকসিনের। এই সুযোগেই মাথাচাড়া দিয়েছে দালাল চক্র। অক্সিজেনের সিলিন্ডার থেকে অক্সিমিটার, কোথাও দ্বিগুণ, কোথাও তিনগুণ, কোথাও বা আবার চড়া দরে বিক্রি হচ্ছে চিকিৎসা সামগ্রী। রিপাবলিক বাংলা স্টিং অপারেশনেও ধরা পড়েছে সেই ছবি। একদিকে অতিমারির আতঙ্ক, স্বজন হারানোর উদ্বেগ, অন্যদিকে চিকিৎসা করতে গিয়ে হয়রানির শিকার। দিনভর লাইনে দাঁড়িয়ে কোথাও ভ্যাকসিন না পাওয়া, তো কখনো ভ্যাকসিন নিয়ে গুজব। টিকাকরণ নিয়েও আশা আশঙ্কার দোলাচলে আম আদমি। পাল্লা দিয়ে বাড়ছে আতঙ্ক, যদিও অযথা আতঙ্কিত হতে নিষেধ করছেন চিকিৎসকেরা। ভ্যাকসিনেশনের উপরেও গুরুত্ব দিয়েছেন তারা। একটা নীতি নির্ধারক কমিটি করা উচিত, যারা ঠিক করবে বিভিন্ন জায়গায় 15টা 20টা করে কমিটি, যারা ঠিক করবে কোন কোন জায়গায় কোন কোন হাসপাতালে আছে বেড, সেখানে আছে, এবং পেশেন্টের দরকার ভর্তি হওয়া। অযথা গিয়ে হাসপাতালে ভিড় করার দরকার নেই, বেড দখল করার দরকার নেই। যাদের প্রয়োজন আছে তারা ভর্তি হবেন, যাদের চিকিৎসা দরকার তারা নিশ্চয়ই হাসপাতালে চিকিৎসাধীন হবেন। এটার জন্য কিন্তু একটা সুষ্ঠু নীতি দরকার, এবং সেখানে সরকারের কিন্তু একটা সদর্থক ভূমিকা থাকা দরকার। করোনা পরিস্থিতি মোকাবিলায় সংঘবদ্ধ লড়াইয়ের ডাক দিচ্ছে সব মহল। মারণ ব্যাধির বিরুদ্ধে যখন একজোট সকলে, তখন কেন মাথাচাড়া দিচ্ছে এই অসাধু দালাল চক্র? কেনই বা পরিকাঠামোর অভাব সরকারি হাসপাতালে? কেনই বা বাড়ছে ভোগান্তি? গুজবই বা কিভাবে মাথাচাড়া দিচ্ছে? প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে বিস্তর প্রশ্ন। রিপাবলিক বাংলা। আমাদের সঙ্গে জবাব চায় বাংলায় আজকে আলোচনায় যারা যারা রয়েছেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে 3 জন রয়েছেন, বাকিরাও ধীরে ধীরে যোগ দেবেন। আমার সঙ্গে রয়েছেন ডক্টর পর্ণালী ধর চৌধুরী, যিনি মহামারী বিশেষজ্ঞ। রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অজয় বিশ্বাস এবং বিজেপি নেত্রী কেয়া ঘোষ। সকলকে স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। আমি প্রথমেই পর্ণালীর কাছে যাব। পর্ণালী, এই মুহূর্তে কোভিড নিয়ে যে চিন্তাটা সব থেকে বেশি, সেটা হচ্ছে কোভিডের নয়া স্ট্রেন। আমার জিজ্ঞাস্য আপনার কাছে, সাধারণ মানুষের যেটা প্রশ্ন, প্রথম ঢেউয়ের তুলনায় এই ঢেউয়ের কোথায় পার্থক্য? এই নয়া স্ট্রেন কি আরও বেশি ভয়ঙ্কর? এই নয়া স্ট্রেনে কি মর্টালিটির রেট বেশি? ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে নয়া স্ট্রেন? ধন্যবাদ। প্রথমেই এই সমস্ত আলোচনায় যাওয়ার আগে যেটা আমি বলতে চাই যে সত্যি সত্যি আমরা সবাই একটা অসহায় জায়গায় দাঁড়িয়ে আছি। কারণ এই মুহূর্তে ইন্ডিয়াতে প্রত্যেকটা ঘরে একজন করেও হয়তো অসুস্থ বা মৃত আছেন, যার জন্য আমার থেকে আমি দিচ্ছি, আমার বাড়িতেও এখন কোভিড পেশেন্ট আছেন। তো সেটা বলে আমি শুরু করছি। অ্যান্ড কামিং ব্যাক টু ইউর পয়েন্ট, মিউট্যান্ট ভ্যারিয়েন্টটা কোথায় আলাদা, সেটা হচ্ছে দেখো মীনাক্ষী, সেটা হচ্ছে সেকেন্ড ওয়েভ যে আসে যখন কোনো প্যান্ডেমিকে, যখন এটা এমআরএনএ মানে আরএনএ ভাইরাস, তো সেটাই মিউটেশন হার খুব বেশি থাকে। এবং এটা আজকে আমরা ডাবল মিউট্যান্ট ট্রিপল মিউট্যান্ট নিয়ে কথা বলছি, আমরা এটা হয়তো এটাও জানি না যে 4th মিউট্যান্ট 5th মিউট্যান্ট শুরু হয়ে গেছে, সেটা হয়তো জিন সিকোয়েন্সিং হচ্ছে না বলে জানতে পারা যাচ্ছে না। পার্থক্য রয়েছে ইনফেকশন রেটে, প্রথমেই বলে আসি, কারণ এটা হবেই।
যেটা দেখা যায় যে সাধারণত প্রথম যে ওয়েভটা আসে এই ধরনের আরএনএ ভাইরাসের যখন প্যান্ডেমিক হয় বা ভাইরাস জনিত প্যান্ডেমিক হয় তখন ইনফেকশনটা কম থাকে। দ্বিতীয় ওয়েভে অলওয়েজ ইনফেকশন রেট প্রচুর বেশি থাকে এবং সেটা এজ গ্রুপে ছড়িয়ে যায়, ক্যাসকেডটা ছড়িয়ে যায়। যেটা দেখা যাচ্ছে যে এবারে ইয়ং জেনারেশন একটু হলো 30% বলছে যে মোর অ্যাফেক্টেড। ডেথ রেট কত হবে সেটা কিন্তু অন্য প্রশ্ন, তাই তো? সেটা ডিপেন্ড করে অন্যান্য বিভিন্ন কোমরবিডিটি এবং বিভিন্ন স্ট্রাকচারাল সিস্টেমের ওপরে, ভ্যাকসিন কজন পেয়েছে তার উপরে, তো সেগুলো আলাদা উত্তর। কিন্তু উত্তর প্রথমেই আসছে ইনফেকশন রেট বেশি। দ্বিতীয় কথা হচ্ছে যে এখন যদি দেখা যায় সেটা অনেকেই দেখছে আরটিপিসিআর নেগেটিভ আসছে প্রথমে, সেই জন্য অনেকে সিটি স্ক্যান সেটা ডাক্তাররা অনেক ভালো বলতে পারবেন, সিটি স্ক্যানে যেতে বলছেন। তো এরকম কিছু কিছু ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে কেন না ভাইরাসটা অ্যাকচুয়ালি এসকেপ করে যাচ্ছে আমাদের শরীরের যে প্রথম ওয়েভের জন্য। ধরুন আমি অল্প পরিমাণ ইনফেক্টেড হলাম, তাতে আমার তো একটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এই মিউট্যান্ট ভ্যারিয়েন্টটা কি করছে সেটা এসকেপ করার ক্ষমতা রাখছে। আমি বেশি ডিটেলসে যাচ্ছি না কারণ এটার এনভেলাপ প্রোটিনের মধ্যে একটা বাইন্ডিং ক্ষমতা বাড়ছে, সেই জন্য এটা হচ্ছে। এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে যে ইউকে স্ট্রেন যেটা ভীষণ ভয়াবহ, যেটা ছড়িয়ে গেছিল অক্টোবর থেকে, আমার একটা বক্তব্য যে সেটা কিন্তু অক্টোবর মাসেই জানা গেছিল, তাই তো, জিন সিকোয়েন্স করে। তখন আমাদের ইন্ডিয়াতে জানুয়ারি মাসে যেটা বলা হলো যে মোটামুটি কোভিড চলে গেছে, আমাদের মনে হয় একটা প্রিপারেশন থাকা উচিত ছিল। সেই রেসপেক্টে আজকে যে অক্সিজেন শর্টেজ বা ভ্যাকসিনেশনের যে প্রসেসটা 16ই জানুয়ারি শুরু হওয়ার পরে যেভাবে এগোচ্ছে, ইটস এ গুড স্পিড, সেটা আমি বলছি না, কিন্তু পুরো স্ট্রাকচারটা যদি একটা বেস থাকতো, স্ট্রং বেস থাকতো কিভাবে পুরোটা হ্যান্ডেল করা যাবে, তাহলে আমার মনে হয় সেকেন্ড ওয়েভে মিউট্যান্ট ভ্যারিয়েন্টটাকে আমাদের প্রতিরোধ করার ক্ষমতাটাও মানে আপনি ভ্যাকসিনেশনে জোর দিচ্ছেন সেক্ষেত্রে। পর্ণালী, আসছি আমি অবশ্যই আপনার কাছে। ভ্যাকসিনেশনে জোর অবশ্যই দিচ্ছি, কারণ এটা এখন অনেক তথ্য বলা যায়, সেটা একটা লন্ড্রি লিস্ট হয়ে যাবে, তাই তো? মানে বিভিন্ন দেশে আমি গিয়ে কথা বলতে পারি। আমি আমেরিকায় বসে বলছি, আমেরিকায় ফাইজার আর মডার্না, জনসন এন্ড জনসন মাঝখানে বন্ধ ছিল, ম্যাক্সিমাম লোক ফাইজার পেয়েছেন। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এখানে কিন্তু মৃতের হারটা অনেক কমে গেছে এবং সো ডিড ইন ইউকে, তাই তো? ইউকে অ্যাস্ট্রাজেনেকা অনেক বেশি, ইউকে তেও কিন্তু প্রায় 60% লোক তো ফুললি ভ্যাকসিনেটেড কমে গেছে। মানে আমি বলছি পার ডে ডেথ রেট এবং পার ডে সিভিয়ার আইসিইউ অ্যাডমিশনের কথা, সেই হিসেবে যদি দেখা যায় তাহলে ব্রাজিলও এখন একটু কম আছে এবং ব্রাজিল ইন্ডিয়ার নিচেও আছে ওভারঅল পুরোপুরি আক্রান্তের দিক থেকে। আমি ভ্যাকসিনেশনে অবশ্যই জোর দিচ্ছি এবং যে ভয়টা তুমি প্রথমেই বললে সেটা নিয়ে বোধহয় একটু আলোচনা করা দরকার, কারণ ভয়টা কিছুটা হলেও আমি বলবো পুরোপুরি অমূলক। এইটা কখনো এফেক্টিভনেস এফিকেসি নিয়ে আমরা কথা বলতে পারি, আমরা এটাও বলতে পারি যে দুটো নেওয়ার পরেও কেন কোভিড হচ্ছে। আমার বাড়িতেই হয়েছে, দুটো ফুললি ভ্যাকসিনেটেড পার্সনের এখন তিনি কোভিড পজিটিভ, তাই তো? 3 দিন আগে জানা গেছে। কিন্তু সুখবর হলো যে হসপিটালে যেতে হয়নি ওনাকে, ঠিক আছে? বাড়িতেই চলছে, সেলফ আইসোলেশনে চলছে পুরো প্রসেস, পুরো ট্রিটমেন্ট। তো সেইটা আমি বলবো, এবং আমি যার কথা বলছি তার বয়স কিন্তু 75-এর ঊর্ধ্বে। তো সেখানে আমি বলতে চাই যে এইটা খুব ইম্পর্টেন্ট, সবাই ভ্যাকসিনেটেড হোক। বসে থেকে কোনো লাভ নেই যে কবে ফাইজার মডার্না স্ট্রাকচার ওখানে নেই ওভারঅল ইন্ডিয়াতে। স্পুটনিক ভির এফিকাসি বেশি আছে, এখানে আবার এফিকাসি এন্ড এফেক্টিভনেস নিয়েও আমরা কথা বলতে পারি। একটা ভুল ধারণা ভীষণভাবে সার্কুলেট হচ্ছে যে এফিকাসি বেশি মানেই ভ্যাকসিনটা ভালো, এটা সত্যি এবং মিথ্যে দুটোই। এখানে আসবো পর্ণালী, এই বিষয়ে আসবো, একেবারে আসবো। আমার সঙ্গে ডক্টর বিশ্বাস রয়েছেন এই মুহূর্তে, ডক্টর অজয় বিশ্বাস। যেটা পর্ণালীও বললেন যে ভ্যাকসিন নিয়ে নানান প্রশ্ন এই মুহূর্তে মানুষের মধ্যে, এক এক করে আমি সেই প্রশ্নের উত্তর আপনার কাছে চাইবো। এবং আমার সঙ্গে যারা ডক্টরসরা রয়েছেন, আমার সঙ্গে যোগ দিয়েছেন ইতিমধ্যেই ডক্টর কৌশিক লাহিড়ী। স্বাগত ডক্টর লাহিড়ী রিপাবলিক বাংলায়। ডক্টর অজয় বিশ্বাসের কাছে যাই। ডক্টর বিশ্বাস, এই যে ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে কিছু প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন যে বয়স্কদের জন্য ভ্যাকসিন নিরাপদ কিনা? আমি প্রথম ডোজ নিলাম, আমি যদি দ্বিতীয় ডোজ না নিই তাহলে কি আমি কোভিডের থেকে সুরক্ষিত থাকব? আমি প্রথম ডোজ নিলাম, আমি দ্বিতীয় ডোজ নিলাম, তারপরেও কি আমার কোভিড হওয়ার চান্সেস রয়েছে? আপাতত এই 3টে প্রশ্ন আপনাকে আমার পক্ষ থেকে। আমাদের সময় আজকে অবশ্যই অনেকটা যদিও আছে, কিন্তু অনেক প্রশ্ন, অনেক উত্তর ডিসকাশন হবে। কয়েকটা ছোট ছোট কথা বলতে চাই। আমরা ভারতবর্ষে ব্যাকটেরিয়াল ইনফেকশন খুব কমন দেখতে পাই এবং সেখানে আমরা প্রচুর অ্যান্টিবায়োটিক ব্যবহার করি এবং যথেচ্ছ ছাড়ে যেহেতু আমরা অ্যান্টিবায়োটিক অনুক্ষেত্রে ব্যবহার করেছি, এই ব্যাকটেরিয়াগুলোকেও তো বাঁচতে হবে, তাদেরও তো একটা ন্যাচারাল একটা বায়োলজিক্যাল প্রসিডিওর তাদের মধ্যে আছে।
এই সিলেকশন প্রেসারে কিন্তু তাদের মধ্যে মিউটেশনটা বাড়ে। অর্থাৎ যদি একটা পপুলেশনের মধ্যে আমরা একটা গ্রুপকে ভ্যাকসিন দিলাম বা অ্যান্টিবায়োটিক দিলাম, আর একটা বড় চাঙ্ককে যদি আমি ভ্যাকসিনেট না করতে পারি বা অ্যান্টিবায়োটিক দিয়ে ডিস্ট্রয় করতে না পারি, তাহলে ন্যাচারাল সিলেকশন প্রসেসে কিন্তু মিউটেশন প্রসেসটা বাড়বে। আমি এই কথাটা কেন বর্ণালী কথাটাকে তুলে এনে বলা শুরু করলাম, আমাদের ভ্যাকসিনেশন ভীষণ জরুরি, আমাদের সবাইকে ভ্যাকসিন দেওয়া ভীষণ জরুরি যদি আমরা সাকসেসফুলি এই ব্যাধিকে, এই মহামারীকে পার্মানেন্টলি জয় করতে চাই। ভ্যাকসিন দিয়ে যে একটা মহামারীকে আটকানো যায় তার সবচেয়ে বড় প্রমাণ, যদি বলেন ভ্যাকসিনের একজন জীবন্ত বিজ্ঞাপন আপনার সামনে আমি জানুয়ারি মাসে প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছি, ফেব্রুয়ারি মাসে সেকেন্ড ডোজের ভ্যাকসিন নিয়েছি, লাগাতারভাবে কোভিডের পেশেন্ট দেখে যাচ্ছি, তাদেরকে আইসিসিউতে ওয়ার্ডে দেখছি, স্টে সেফের প্রশ্ন নয়। আমার মতন আমার হাসপাতালে, আমি মধ্য কলকাতার একটি মধ্যবিত্ত মানুষের হাসপাতালে পেশেন্ট দেখি, আমার সঙ্গে আরও অসংখ্য চিকিৎসক, অচিকিৎসক, স্বাস্থ্যকর্মী বন্ধুরা আছেন, তারাও ভ্যাকসিনেটেড, তারাও নিরলস পরিশ্রম করে চলেছেন। আমরা প্রথম দফাতে গত বছর যখন কোভিডের ডাক্তারি করেছি, আমাদের 40% সহকর্মী কোভিড আক্রান্ত হয়ে প্রাথমিক পর্যায়েতেই বসে গেছিলেন। এবছরে কিন্তু এই মহামারীতে আমাদের সহকর্মীদের মধ্যে কোভিড আক্রান্ত হয়ে কাজ করতে পারছেন না এরকম মানুষের সংখ্যা কিন্তু নেই। রোজ কাজ করছি, রোজ ওয়ার্ড রাউন্ড দিয়ে ফিরে আসার পর গলায় ব্যথা হচ্ছে, কাশি হচ্ছে, কিন্তু জ্বর আসেনি, শ্বাসকষ্ট হয়নি, হয়তো ক্রনিক এক্সপোজার হচ্ছে, কিন্তু আমাদের বডিতে এই ভ্যাকসিন নিয়ে যে প্রতিরোধক ক্ষমতাটা তৈরি হচ্ছে, যে অ্যান্টিবডিগুলো তৈরি হচ্ছে, তা কিন্তু আমাদের সিভিয়ার কোভিড হতে দিচ্ছে না, আমাদের আটকাচ্ছে। যে কথা বর্ণালী একটু আগে বলছিলেন, ওনার বাড়ির মানুষরাও ভ্যাকসিন পেয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি হতে হয়নি, তারা বাড়িতেই চিকিৎসা করছেন, হোম আইসোলেশনে বাঁচছেন। যে প্রশ্নগুলো উঠে আসছে, আমি কাকে ভ্যাকসিন দেব? সবাইকে ভ্যাকসিন দেব। ডাক্তারির ক্ষেত্রে একটা খুব সহজ কনসেপ্ট আছে, যেটাকে আমরা বলি থেরাপিউটিক উইন্ডো। এই কথাটার মানে কি? যে কোনো ঔষধ, যে কোনো বায়োকেমিক্যাল এজেন্ট, তার কিছু অ্যাডভার্স এফেক্ট আছে, তার কিছু বেনিফিট আছে। যেখানে তার বেনিফিট তার অ্যাডভার্স এফেক্টের থেকে বেশি, সেখানে অবশ্যই আমি বেনিফিটটাকে প্রাধান্য দেব। আজকে কোভিড একটা মহামারী, তার উত্তরে আমাদের প্র্যাকটিক্যালি কোনো অ্যান্সার নেই। আজকে যদি আমি ভ্যাকসিনেট করে সেটা আটকাতে পারি, তাহলে নিঃসন্দেহে সেটা একটা বড় কথা হবে। কিন্তু ধরুন একজন বয়স্ক মানুষ, আপনি এসে বলেন আমার একজন 92 বছরের দাদু আছেন, তিনি বাড়ি থেকে বেরোন না, তার কিন্তু হার্টের সমস্যা আছে। আমি ভ্যাকসিনের সাইড এফেক্টের কথায় যাচ্ছি না, কিন্তু ভ্যাকসিন নিয়ে যে সাধারণ মামুলি জ্বর হতে পারে, যে ধকল যেতে পারে, সেটা কি 92 বছরের মানুষটা নিতে পারবেন? 92 বছরের মানুষটা কতটা কনসাস, 92 বছরের মানুষটার লাইফ এক্সপেক্টেন্সি কতটা, আমি কিন্তু সেই প্রেক্ষিতে আলোচনা করতে চাইব যে সেই মানুষটাকে আমরা ভ্যাকসিন দিয়ে বাড়তি কতটা বেনিফিট পাবো। তার মানে কিন্তু যদি আপনি উচ্চারণ করেন যে সব বয়স্ক লোককে ভ্যাকসিন দেবো না, বয়স হয়ে গেছে মরতে দাও, এটা কিন্তু খুব ভুল কথা। আমরা কি আমাদের সব বাবা, কাকা, মামা, দাদু সবাইকার বয়স হয়ে গেছে বলে তাদের চিরকালীন ছুটি দাবি করছি? মনে করছি না। অতএব জীর্ণ পাতা ঝরার বেলা বলে যদি মহামারীতে আমরা সবাইকেই ছুটি দিতে না চাই, আমাদের কিন্তু ভ্যাকসিন 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 1 নম্বর থেকে 100 নম্বর শুধু ভ্যাকসিনই কিন্তু বাঁচাতে পারে। 3টে কথা বর্ণালী ভীষণ গুরুত্বপূর্ণ তুলে এনেছেন। একটা ভ্যাকসিনের এফেক্টিভনেস একটা কন্ট্রোল স্টেটে হয়। বর্ণালী তুলে এনেছেন একটা কথা, রাশিয়ান ভ্যাকসিনের কথা, ফাইজার ভ্যাকসিনের কথা। কিন্তু একটা কথা আমরা ভুলে যাচ্ছি, ওই ভ্যাকসিনগুলো তাদেরকে প্রিজার্ভ করতে হয় একটা অত্যন্ত নিম্ন তাপমাত্রায়। আমাদের দেশে যেখানে বিদ্যুৎ সব জায়গায় সবসময় থাকে না, যেখানে কোল্ড চেন এনশিওর করা যায় না, সেখানে আমরা ওই ভ্যাকসিনের নিরাপত্তা, কার্যকারিতা, কোল্ড চেন কিভাবে এনশিওর করব? সেই দিক থেকে যদি আমরা কোভিশিল্ড নির্বাচন করে থাকি, আমার মনে হয় সেটা বোধহয় আমাদের খুব প্রুডেন্ট ডিসিশন। ভ্যাকসিন কিভাবে তৈরি করা হবে, ভ্যাকসিন কিভাবে গণবন্টন করা হবে, ভ্যাকসিন যাতে সমস্ত মানুষ পান, সেটা নিশ্চয়ই প্রশাসনের দেখার কথা। একেবারে অনেক প্রশ্ন আছে ডক্টর বিশ্বাস, আমি আরো বাকি প্রশ্ন নিয়েও আসবো আপনার কাছে। ডক্টর লাহিড়ী এই মুহূর্তে রয়েছেন। ডক্টর লাহিড়ী, এই ভ্যাকসিনেশনের ক্ষেত্রে, ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে মানুষের যে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কারোর যদি অ্যালার্জি থাকে, কোনো স্কিন ডিজিজ থাকে, তাহলে কি তিনি ভ্যাকসিন নিতে পারবেন? এটা অনেকেরই প্রশ্ন, যে সামান্য চিংড়ি মাছ খেলে বা বেগুন খেলে যাদের অ্যালার্জি হয়, তাদের ক্ষেত্রে কি এই ভ্যাকসিন সেফ, সেটা কোভিশিল্ডের ক্ষেত্রেও বা কোভ্যাক্সিনের ক্ষেত্রেও? ধন্যবাদ রিপাবলিক টিভিকে। আমি প্রথমেই বলে নিই যে আমার আগের যে দুজন চিকিৎসক বন্ধু যে কথাগুলো বললেন, তার সাথে সম্পূর্ণ সহমত হয়ে আমি শুরু করছি।
সকলের জন্য ভ্যাকসিন, শুধু প্রেগনেন্ট যারা আছেন, গর্ভবতী মহিলারা এবং যারা ল্যাকটেটিং ছাড়া সমস্ত প্রাপ্তবয়স্ক ভারতীয়, শুধু ভারতীয় কেন, মানব জাতির সমস্ত প্রাপ্তবয়স্করা এবং এখন যারা 18 বছরের তলায়ও এসে গেছেন, বিভিন্ন দেশে দেওয়া হচ্ছে যেগুলো প্রমাণিত, সবার ভ্যাকসিন নেওয়া উচিত। এবার আসছি অ্যালার্জির কথায়। আমি ব্যক্তিগতভাবে একজন ত্বক রোগ বিশেষজ্ঞ। যে প্রশ্নটা করলেন সেটার জন্য ধন্যবাদ। রোজ অজস্র ফোন আসছে যে ডাক্তারবাবু আমার বাবার অ্যালার্জি আছে চিংড়ি মাছে, সালফারে অ্যালার্জি আছে, আমার বাবার এই ব্যথার ওষুধটা অ্যালার্জি ছিল, আমি কি ভ্যাকসিন নিতে পারবো? এই অ্যালার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি আপনার যাই থাকুক, একটা জিনিস জানবেন, কোভিড তার থেকে অনেক বড় সমস্যা। তাই জন্য সেই যে যাই সমস্যা থাকুক সেটা আমরা মিটিয়ে নিতে পারবো। দয়া করে কোনো কারণে ভ্যাকসিনটাকে এড়ানোর চেষ্টা করবেন না। এই এই ভ্যাকসিন হেজিটেন্সিটা শুধু কোভিড বলে না, এটা পৃথিবীতে আগেও 1930-এর দশকেও হয়েছে, আগে তারপরেও হয়েছে, স্মল পক্সের ভ্যাকসিনেশনের সময় হয়েছে, পোলিও ভ্যাকসিনেশনের সময়টা আমাদের চোখের সামনে। তাই জন্য অনুরোধ করব যে কোনো রকম ভাবে আপনারা অন্য কিছু ভাববেন না ভ্যাকসিন নেওয়া ছাড়া। গত বছর আমরা যখন লড়েছিলাম, ডক্টর বিশ্বাস একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, আমরা প্রায় 850-900 চিকিৎসক বন্ধুকে হারিয়েছিলাম। আমি আমাদের সঙ্গে যারা সহচিকিৎসাতে আছেন, যারা নার্স আছেন, যারা ওয়ার্ড বয় আছেন, যারা সাফাই কর্মী আছেন, তাদের কথা বলছি না, শুধু চিকিৎসক বন্ধু আমরা 800-850-কে হারিয়েছিলাম, পশ্চিমবঙ্গেই শুধু 100-এর ওপরে। এইবার ভেবে দেখুন, গত বছর আমরা সেই 30শে জানুয়ারি থেকে যখন পিকে উঠলাম 16ই সেপ্টেম্বর, তখন 97,000 ছিল। আর এই বছর গত 8 সপ্তাহের মধ্যে আমরা 4,12,000-এ পৌঁছে গেছিলাম। মানে সুনামির মতো এসেছে এই দ্বিতীয় ওয়েভ। এইবারে কিন্তু আমরা ডক্টর বিশ্বাসের কথায় সহমত হয়ে বলছি, আমরা এখনো আমাদের চিকিৎসক বা যারা হেলথ ওয়ার্কার আছেন, ফ্রন্টলাইন আছেন, পুলিশ কর্মী আছেন, রোজ শুনছি না কিন্তু তারা মারা যাচ্ছেন। তার একটা কারণ, তাদের একটা বড় শতাংশ ভ্যাকসিনেটেড। তাই জন্য চ্যাটার্জি, অ্যালার্জি, ব্যানার্জির কথা ভুলে যান, ওগুলো আমরা সামলে নেব। দয়া করে ভ্যাকসিনটা নিন। ভ্যাকসিন নেওয়ার আগেও এক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আদৌ নেওয়া প্রয়োজন কিনা, এই বিষয়ে তো আলোচনায় আসবো। প্রশ্ন রয়েছে প্রচুর ভ্যাকসিন নিয়ে। আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন ডক্টর রেজাউল করিম, স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। ডক্টর করিম, আমার যে প্রশ্ন ভ্যাকসিন নিয়ে, ইতিমধ্যেই প্রথম ডোজ পেয়েছেন, দ্বিতীয় ডোজ পাচ্ছেন না, অনেকে প্রথম ডোজ পাচ্ছেন না, হাসপাতালে হয়রানি, এবং গ্রামীণ এলাকাগুলো, সেখানে ভ্যাকসিনেশনের এই মুহূর্তের ছবিটা ঠিক কি? মানুষের প্রচুর অভিযোগও উঠছে যে তারা ভ্যাকসিন পাচ্ছেন না, লাইনে দাঁড়াচ্ছেন, কিন্তু আলটিমেটলি ভ্যাকসিন তাদের জুটছে না। দেখুন, ভ্যাকসিন যদি ঠিক মতো দিতে হয় তাহলে 4টে জিনিস এনশিওর করতে হবে। প্রথমত ভ্যাকসিনের সাপ্লাই, অর্থাৎ ভ্যাকসিন তো দিচ্ছেন কেন্দ্রীয় সরকার, সেন্ট্রালি আসছে, সেন্ট্রাল প্রকিউরমেন্টটা যদি কম হয় তাহলে রাজ্যগুলো কম পাবে। আমরা যেমন এখানে আমরা 3 কোটি ভ্যাকসিন চেয়েছি, আমরা আজকে পেয়েছি মাত্র 4.5 লাখ। এখন পর্যন্ত আমরা গত 7 দিনে খুব সম্ভবত 20 লাখের কাছাকাছি ভ্যাকসিন পেয়েছি। আমাদের এর আগে 1 কোটির কাছাকাছি ভ্যাকসিনেশন আমরা করেছি, হেলথ কেয়ার ওয়ার্কার, ফ্রন্টলাইন ওয়ার্কার্স থেকে শুরু করে অ্যাবাভ 45 সব মিলে প্রায় কোটিখানেক। কিন্তু আমাদের করতে হবে 10 কোটি, ফলে একটা বিপুল পরিমাণ ভ্যাকসিন লাগবে। আপনি 2-5 লাখ ভ্যাকসিন দিয়ে এই সমস্যার সমাধান হবে না, এটা একটা বড় প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে, যেটা ডাক্তার বিশ্বাসও বলছিলেন এবং কৌশিকও বলছিলেন, যে কোল্ড চেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কোল্ড চেনটা মেনটেন করুন। কোল্ড চেন যদি মেনটেন করতে হয় তাহলে আপনাকে অ্যাডিকুয়েট ভ্যাকসিনেটর রাখতে হবে এবং ভ্যাকসিনেটরকে ট্রেন করতে হবে। আপনি জানেন, একটা খবর বেরিয়েছে যে ট্রেন ভ্যাকসিনেটর থাকার জন্য আমাদের 3 লক্ষ ডোজ বেঁচেছে। ফলে মাস ভ্যাকসিনেশনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে একদিকে যেমন ভ্যাকসিনের অবাধ সাপ্লাই দরকার, কোল্ড চেন দরকার, তেমনি প্রশিক্ষিত কর্মী দরকার। আর একটা বড় জিনিস, সেটা হচ্ছে যে অ্যাডিকুয়েট পাবলিসিটি, অর্থাৎ আপনি যেখানে ভ্যাকসিন দেবেন সেখানে আপনার ক্যাপাসিটি কতজনকে দিতে পারবেন, এবং একটা সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে আপনাকে নাম লেখাতে হবে, দরকার হলে তাদের বাড়িতে ফোন করে তাদেরকে ডাকতে হবে। 400 লোক দাঁড়িয়ে গেল, আপনি 300 লোককে টিকিট দিলেন, বাকি 200 লোক ফিরে গেল, পরের দিনে আবার লাইনে দাঁড়িয়ে আবার তারা পেছনে পড়ে গেলে কী হবে? দিনের পর দিন আসবে আর ফিরে যাবে। এটা তো কোনো একটা সুষ্ঠু বন্দোবস্ত করা দরকার। আমরা সরকারের সদিচ্ছা কোনো অভাব নেই, আমরা বলেছি ইতিমধ্যেই যে বিনা পয়সায় সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে। সমস্যাটা হচ্ছে এই
যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে মনে হয় এখনো এই ভ্যাকসিন নিয়ে বোধহয় তাদের অভিজ্ঞতা একটু কম আছে। আমরা পালস পোলিও করেছি, তখন দেখেছি যে কিভাবে প্ল্যান্ট সেশন অনেক সময় ক্যান্সেল হয়ে যায় বিকজ অফ কমিউনিকেশন গ্যাপ, বিকজ অফ ভ্যাকসিন ক্যারিয়ার, বিকজ অফ কোল্ড চেন, এবং কখনো কখনো ভ্যাকসিনেটার হয়তো হাজিরই হতে পারলেন না। কাজেই একটা টেকনিক্যাল ম্যান পাওয়ারের অ্যাডিকুয়েট সাপ্লাই দরকার। সবচেয়ে বড় দরকার হচ্ছে প্রচার এবং মানুষকে জানানো যে আমি কতজনকে দিতে পারবো। আপনার যদি 300 জনের দেওয়ার ক্ষমতা থাকে, আপনি 1000 জনকে কেন জড়ো করবেন? এটা অমানবিক বটে, কারণ সময়টা খুব খারাপ। এল্ডারলি যারা আছেন, যারা ভীষণ রকমের ভয় পেয়ে আছেন, তাদেরকে আপনাকে সুযোগ দিতে হবে যেন তারা ভয় না পায়। তাহলে আমাদের একেবারে মানুষের কাছে এই ক্ষেত্রে ভুল বার্তাও যাচ্ছে। আসবো ডক্টর করিম, পর্ণালীর কাছে যাই। পর্ণালী, এই নতুন স্ট্রেনের ক্ষেত্রে, যেহেতু নতুন স্ট্রেন নিয়ে আপনার গবেষণা, নতুন স্ট্রেনের ক্ষেত্রে একটা বিষয় উঠে আসছে, এটা হচ্ছে কোভিড সিমটম আছে কিন্তু টেস্ট করা হলো সেটাতে নেগেটিভ পাওয়া যাচ্ছে। তাহলে কি সত্যি সে কোভিড আক্রান্ত? কারণ সে তো ঘুরে বেড়াচ্ছে তার রিপোর্ট নেগেটিভ বলে। হ্যাঁ হ্যাঁ, দেখুন এটার যে কারেন্ট সিচুয়েশন ওয়েস্ট বেঙ্গলে, সেটা হয়তো ডাক্তাররা ভালো বলতে পারবেন, আমার সাথে 3 জন রেসপেক্টেড ডক্টরস আছেন। কিন্তু সায়েন্স যেটা বলছে সেটা হলো যে মিউটেশন যখন হয় কোনো আরএনএ ভাইরাসে, তখন প্রথম যে আমাদের প্যানেলটা তৈরি করা হয় আরটিপিসিআর, সেখানে তো কিছু ভাইরাসের জিনগুলোকে একটা সহজভাবে বললে একটা লাইনে ফেলা হচ্ছে প্যানেলে, সেটার সঙ্গে টেস্ট করে দেখা হচ্ছে চেঞ্জ হচ্ছে কিনা, তাই তো? যদি দেখা যায় যে ইয়েস চেঞ্জ আছে, তখন বলা হচ্ছে এটা কোভিড পজিটিভ, না হলে নেগেটিভ। এবার যেই মিউটেশন হলো ওই জিনগুলো তো পরিবর্তিত হয়ে গেল, তাহলে কি হলো? প্যানেলটা কাজ করছে না, সেটাকে বলা হচ্ছে এসকেপিং টেন্ডেন্সি অফ দ্য মিউট্যান্ট ভ্যারিয়েন্ট। সেইটার জন্য তখন কি হতো, ওটা নেগেটিভ হয়ে যাচ্ছে, সেই নেগেটিভটা কিন্তু অ্যাকচুয়ালি ফলস নেগেটিভ, তাই তো? তো সেই জন্য আমরা দেখছি আরটিপিসিআরে কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট পাওয়া যাচ্ছে। কত কি কাদের হচ্ছে সেই ডেটাটা হয়তো ওখানকার ডক্টরসরা ভালো বলতে পারবেন, যারা প্রতিদিন এই রেজাল্টটা নিয়ে দেখছেন বা ঘাটছেন। এবং সেই জন্য আমি দেখছিলাম যেটা বলা হচ্ছে যে আরটিপিসিআর নেগেটিভ আসলেও ওয়েট না করে, যদি সিমটমস বেশি থাকে বা ব্রিদিং ট্রাবল থাকে, তাহলে একটা সিটি স্ক্যান করিয়ে নিতে। সমস্যা অনেকগুলো আছে, ওনারা ভালো বলতে পারবেন যে অনেক জায়গায় সিটি স্ক্যান করা যাচ্ছে না, লাইন দীর্ঘ, এবং যাদের ডাক্তার বাড়িতে নেই বা কোনো নেটওয়ার্ক ভালো নেই তাদের ভীষণ হয়রানি। এবং সেই হয়রানিটায় আমার মনে হয় যে এই যে অসহায়তার লেভেলটা না, বিভিন্ন সিঁড়িতে সবাই দাঁড়িয়ে আছে। যার কোনো নেটওয়ার্ক নেই, বাড়িতে একজনও ডাক্তার চেনা নেই, তারা বোধহয় একদম উঁচু সিঁড়িতে। আর তার নিচে আস্তে আস্তে আছে কারোর বাড়িতে ডাক্তার থাকলে সে হয়তো সেফ, কিছু ওষুধ নিয়ে তারা শুরু করছেন। ভ্যাকসিনেশনের নিয়ে আমরা কথা বলছি, সেই জন্য বারবারই আমি ওনাদের সঙ্গে সহমত যে ভ্যাকসিনেশন করতেই হবে। যত স্পিডে এই ভ্যাকসিনেশনটা হবে তত কিন্তু মৃতের সংখ্যা কমবে, ইনফেকশন রেটও কমবে, জিরো করা যাবে না। কারণ আমি আমেরিকার একটা তথ্য দিচ্ছি যে এখানে কিন্তু প্রায় 30% কাছাকাছি ফুললি ভ্যাকসিনেটেড হয়ে গেছে। তো 140 মিলিয়নের কাছাকাছি যেখানে ফার্স্ট ডোজ হয়ে গেছে, সেখানে কিন্তু 74 জন মারা গেছেন, তাও সেটা কোমরবিডিটি সিচুয়েশনের জন্য। তো পার্সেন্টেজটা প্রায় 0.008%, মানে 0.1%-এর মতো, ভীষণ কম। এবং সেটারও কিন্তু কোমরবিডিটি আছে। তাই ভ্যাকসিন নিয়ে অযথা, যেটা বারবার ডাক্তাররা বলছেন যে ভ্যাকসিনেশন করতে হবে, প্রপার ওয়েতে করতে হবে। কারণ একটা জায়গায় লাইনে দাঁড়িয়ে ইনফেকশন রেট বাড়িয়ে তো লাভ নেই। ধরুন আমার আরটিপিসিআর নেগেটিভ আছে, আমি ভাবলাম আমি কোভিড পজিটিভ নই, আমি ভ্যাকসিনটা নিতে চাই, নো, সেটা তো একটা পয়েন্ট অফ হয়ে গেল না, স্প্রেডিং পয়েন্ট, যে আমি সবাইকে আরো ছড়িয়ে দিলাম। গায়ে ঘাসাঘাসি করে দাঁড়িয়ে আছেন সবাই। আমাদের জনসংখ্যা প্রচন্ড বেশি, কলকাতার জনসংখ্যা বোধহয় পার স্কোয়ার কিলোমিটারে 24,000 মতো। সেখানে হ্যাঁ, সেই জন্য এইখানে 6 ফিট ডিস্টেন্সের হিসেবটা যদি কেউ করে, দেখবেন যে 6 ফিট ডিস্টেন্স মানা সম্ভব নয়। প্রথম থেকেই এটা একটা ভুল বার্তা ছিল। ভুল ইন দ্য সেন্স যে এই হিসেবে ভুল নয় যে সায়েন্টিফিক অ্যাঙ্গেলে, ভুল রিয়েলিটির অ্যাঙ্গেলে। রিয়েলিটিতে ওভাবে 6 ফিট ডিস্টেন্স মেনটেন করে আপনি যদি 1000 জনকে দাঁড় করাতে যান, তাহলে যে স্পেস লাগবে ভ্যাকসিনেশন সেন্টারের সামনে সেটা নেই, এবং আপনি ওটা সর্পিল আকারেও করতে পারবেন না। 6 ফিট ডিস্টেন্স সারাউন্ডিং হতে হবে। তো সেই সব সমস্যা তো আছেই। সেই জন্য আমি পুরোপুরি সহমত যে ভ্যাকসিনেশনের যে স্ট্র্যাটেজি সেটা ঠিক করা দরকার, যতজনকে দেওয়া যাবে। এবং এই যে স্টেট পাচ্ছে না, স্টেটকে তো পেতে হবে সেন্ট্রাল থেকে, না হলে ওনারা দেবেন কি করে? 9 কোটি ভ্যাকসিনের মধ্যে 70% লোক পেলে হার্ড ইমিউনিটি পৌঁছবে, তাই তো? তাহলে ধরে নেওয়া যায় প্রায় 6.5 কোটি লোককে দিয়ে দিতে হবে হার্ড ইমিউনিটি পৌঁছতে গেলে। সেটা সময় লাগবে যথেষ্ট। যদিও পশ্চিমবঙ্গে মোটামুটি ভ্যাকসিনেশনের রেটটা খারাপ না, ইন্ডিয়ার সঙ্গে একবার আছে 10%, কিন্তু এটাকে অবশ্যই এক্সপিডাইট করতে হবে। এবং কামিং ব্যাক টু ইয়োর পয়েন্ট, যে অন্যান্য ভ্যাকসিনগুলোর নিয়ে যে একটা ভয় আছে, এই ভয়টা ভীষণভাবে অমূলক। কারণ দেখো মীনাক্ষী, যেটা হচ্ছে যে কোভিশিল্ড
কোভিশিল্ড কিন্তু ইউকেতে মানে যে টেকনোলজিটা অ্যাডিনো ভাইরাসের টেকনোলজি নিয়ে তো অ্যাস্ট্রাজেনেকা, ওটা দিয়েই তো ইউকের যে সেকেন্ড ওয়েভে যে বিশাল সার্চ ডিসেম্বরে হয়েছিল সেটা কমলো। তো সুতরাং কোভিশিল্ড বা কোভ্যাক্সিন যাই পাওয়া যায় সেটা নিতে হবে। স্পুটনিকের নিয়ে এখনো ওরা ওয়েট করছে কিছু অ্যাপ্রুভালের জন্য। স্পুটনিকের এফিকাসি বেশি, এগেন আমি বলবো যে এফিকাসিটা তো এফেক্টিভনেসের থেকে আলাদা, আর এই ক্রাইসিসে যেটা দরকার যে যত তাড়াতাড়ি যত বেশি লোক ভ্যাকসিন নিতে পারেন সেইটা আগে ইম্পর্টেন্ট, রাদার দ্যান আমি দেখবো পরে যে এফেক্টিভনেসের একটু এদিক ওদিক হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে কত লোক সুস্থ হলেন বা কত লোক অসুস্থ হলেন সেটা পরের কথা, বা এই যে অ্যালার্জি বা সাইড সিমটমস যাই আছে ভ্যাকসিন নেব না সেইটা নিয়ে এটা আমার মনে হয় এটা নিতান্ত অমূলক। আরেকটা পয়েন্ট উনি বলছিলেন ডক্টর লাহিড়ী প্রেগন্যান্ট উইমেনদের নিয়ে, সেটা কোভিশিল্ডের ক্ষেত্রে বা কোভ্যাক্সিনের ক্ষেত্রে রেজাল্টটা ততটা জোরালো নয়। ফাইজারে এখানে আমেরিকায় 50,000 পপুলেশন মানে উইমেন প্রেগন্যান্ট পপুলেশনের উপরে স্টাডি করে এনারা দিচ্ছেন ভ্যাকসিন এবং প্রেগন্যান্ট উইমেনরা নিয়েছেন এবং সেফ আছেন। এখন অব্দি সেরকম কোনো মানে ডেথ রেট পাওয়া যায়নি বা দে আর ভেরি ভেরি সেফ। আর তো সেই হিসেবে এই ব্যাপারটাও আমি বলবো যে হ্যাঁ, প্রেগন্যান্ট উইমেনরা যদি ডাক্তাররা ওখানে বারণ করেন তারা না নিলেও চলবে এই মুহূর্তে আপাতত, কিন্তু বাকিরা অবশ্যই ড্যাম্পেন্ড ফেজে যেন ভ্যাকসিনটা নেন, এই কারণে ভ্যাকসিনেই আর কি আমি ভরসা রাখেন। ডক্টর বিশ্বাসের কাছে যাব। ডক্টর বিশ্বাস, এই যে ভ্যাকসিনের ক্ষেত্রে প্রথম ডোজ কেউ কোভিশিল্ড নিলেন, তাহলে কি তিনি পরের ডোজ কোভ্যাক্সিন নিতে পারবেন বা তার উল্টোটা? আর অনেকে প্রশ্ন করছেন যে দুটোর মধ্যে কোনটাকে চুজ করব, কোনটা আমার জন্য ভালো হবে? খুব ছোট্ট করে 1, 2, 3 করে কথা। 1 নম্বর কথা, প্রত্যেকটা ভ্যাকসিনের যে মূল উপকরণ তার কার্যপ্রণালী আলাদা। আচ্ছা, আমি দুটো ছেলেকে জানি, একটা ছেলে ভীষণ গুছিয়ে লিখতে পারতো কিন্তু কম কথায় উত্তর লিখতে পারতো, আরেকটি ছেলে এক্সটেন্সিভলি পড়াশুনো করতো এবং এক্সটেন্সিভ রেফারেন্স দিয়ে লিখতো। দুজনেই পরীক্ষায় কিন্তু 80 পেত, কিন্তু দুজনের যদি আমি একজনকে অন্যজনের ফরম্যাটে ট্রান্সফার করি মনে হয় না দুজনের কেউই কৃতকার্য হবে। অর্থাৎ একটা ইমিউন সিস্টেমকে যখন আমি একটা কোনো প্রাইমার বা সিগন্যাল দিয়ে চ্যালেঞ্জ করলাম, তার এগেনস্টে একটা অ্যান্টিবডি রেসপন্স পেলাম, টি সেলগুলোকে আমি একরকমভাবে পোটেনশিয়েট করলাম, ডিপ্লয় করলাম, তার এগেনস্টে একটা আমার বডি রেসপন্স তৈরি হলো, একটা ইমিউনিটি তৈরি হলো। এবার সেইটার পরে যদি সেকেন্ড ডোজে আমি আবার নতুন করে একটা নতুন কিছু দিই, এই ইমিউন কনফিউশনের আমার অ্যাডভান্টেজ কি হবে? তাই একটার সঙ্গে আরেকটা মেশানোর বোধহয় কোনো ক্রসওভার সায়েন্টিফিক ডেটা নেই যে এটা থেকে আমরা অন্যটায় যাব। যিনি কোভ্যাক্সিন শুরু করেছেন তিনি কোভ্যাক্সিনের সেকেন্ড ডোজ নেবেন, যিনি কোভিশিল্ড শুরু করেছেন তিনি কোভিশিল্ডের সেকেন্ড ডোজ নেবে। এটাই এখন অবধি আমাদের যা সায়েন্টিফিক এভিডেন্স আছে তার থেকে আমরা এটা বলতে পারি। 2 নম্বর কথা হচ্ছে রিগার্ডিং দ্য ভ্যাকসিন এবং সেই ভ্যাকসিনের এফেক্টিভনেস, কাকে দেবো কাকে দেবো না, এবং তারপরে তার এই জ্বর আসা না আসার যে কথাগুলো আসছে। 1 নম্বর কথা হচ্ছে যে একটা মানুষের জ্বর এলে বা যে কোনো কিছু হলেই তার যে কোভিড হয়ে গেছে তা বোধহয় নয়। আবার যে মানুষটা সিমটম রয়েছে কিন্তু আরটিপিসিআরটা ম্যাচ করছে না, হ্যাঁ জেনেটিক সিগনেচারটা হয়তো ম্যাচ করছে না, যে পুরনো জেনেটিক সিগনেচারওয়ালা প্রাইমার দিয়ে আমি সিগনেচার ভেরিফাই করার চেষ্টা করছি যে ভাইরাসটা আছে কিনা, নতুন মিউট্যান্টটাকে হয়তো সে চিনতে পারছে না। কিন্তু এর পাশাপাশি আবার আমি বলবো আমাদের গ্রীষ্মপ্রধান দেশে 3টে ট্রপিক্যাল ইস্যু আমরা ভুলে যাচ্ছি। যে সোয়াবে আমরা স্যাম্পল কালেকশন করছি, একটু আগে ডক্টর রেজাউল করিম চৌধুরী যেটা আমাদের কথা বলছিলেন, ভীষণ জরুরি কথা বলছিলেন, ভ্যাকসিনটারের এফিকেসি। আমাদের বহু ক্ষেত্রে আমাদের ল্যাবরেটরিগুলোতে সেলফ কালেকশন অফ স্যাম্পলস হচ্ছে, পেশেন্টরা নিজের স্যাম্পল নিজে নিচ্ছে, তাতে কতটুকু স্যাম্পল থাকছে? সেই স্যাম্পলটা যে ভাইরাল ট্রান্সফার মিডিয়ার মধ্যে আমরা ভিজিয়ে পাঠাচ্ছি সেটা যদি ডিহাইড্রেটেড হয়ে যায়, সেটা যদি ড্রাই হয়ে যায়, অর্থাৎ ঘুরিয়ে বললে যদি আমার কোয়ালিটি অফ স্যাম্পলটা পুয়ার হয় তাহলে তো আমি নেগেটিভ পেতে পারি। আমি যদি আজকে একদিনে 100 কোভিড পেশেন্টকে দেখে মনে করি প্রচন্ড চাপ, তাহলে ল্যাবরেটরিতে যে পরিকাঠামোতে তারা কয়েকশো স্যাম্পল পাচ্ছে তাদের কাছেও তো একটা প্রচন্ড লজিস্টিক্স ইস্যু। তাহলে তার মধ্যে তারা যে গুণগত মানটা বজায় রেখে পরীক্ষা করছে সেখানেও একটা ইস্যু আছে। এবার এই এতগুলো মেটেরিয়াল, এতগুলো লজিস্টিক্স ইস্যু ভেবে কিন্তু একটা বায়োলজিক্যাল ফলস পজিটিভ, একটা রিয়াল পজিটিভ সিটি স্ক্যান আমার দরকার নেই। আমি যদি একটা মানুষের সিআরপি বেশি দেখাতে পারি তাহলে তো তার ইনফ্লামেশন রয়েছে বলতে পারি। আমি হয়তো গত 30 বছর ডাক্তারি করছি, ডক্টর লাহিড়ী আমার থেকেও আরো সিনিয়র, রেজাউলদা অনেক সিনিয়র, আরো অনেকে আছেন যারা এই প্রোগ্রাম শুনছেন তারাও অনেকে হয়তো 50 বছর ধরে ডাক্তারি করছেন। আমরা কজন মানুষ এরকম নিউমোনিয়া পেয়েছি যে জ্বর হওয়ার 5 দিনের মধ্যে একটা পেশেন্ট হাইপক্সিক হয়ে যায়?
আমরা বোধহয় গত 5 বছরে, 10 বছরে, 50 বছরে নিতান্ত ছোট নবজাতকদের কথা বাদ দিয়ে, পেডিয়াট্রিক বন্ধুরা আরো ভালো বলতে পারবেন, সেই ডোমেনের কথা আমার বলা উচিত হবে না, 5 দিনে হাইপক্সিক হয় এরকম ব্যাধির মহামারী বোধহয় কেউ হ্যান্ডেল করিনি। তাহলে যদি আমি একটা 1000 টাকা খরচা করে আজকে একটা পালস অক্সিমিটার জোগাড় করতে পারি, আমি লোকটাকে যদি হাইপক্সিক দেখাতে পারি আর তার সঙ্গে যদি একটা সিআরপি পজিটিভ দেখাতে পারি, সেটাই কি আমার জন্য অ্যাজ এ ক্লিনিশিয়ান ডায়াগনোসিস নয়? কোথায় সিটি স্ক্যান আছে, কোথায় বড় পরীক্ষা আছে, কোথায় আরটিপিসিআর হয়েছে, কোথায় সিভিনাটের ডেট হয়েছে? আমি কেন বড় বড় কথা বলছি? আমি কেন জনস্বাস্থ্যের প্রেক্ষিতে মানুষকে দেখছি না? কেন আমি কমিউনিটির অর্থে মানুষকে দেখছি না? অবশ্যই ডায়াগনোসিসটা কিন্তু আমায় কমিউনিটি পার্সপেক্টিভে আজকে ভাবতে হবে। আজকে কিন্তু বাতাকুনুর চেম্বারের মধ্যে ভাবলে ভুল হবে। রাইট। ডক্টর লাহিড়ী, আরো একটা প্রশ্ন আপনার প্রতি। ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে যাদের হাঁপানি রোগ আছে, যাদের শ্বাসকষ্ট রয়েছে, তারা কি ভ্যাকসিন নিশ্চিন্তে নিতে পারবেন? আমি প্রথমবারই এটা বলেছি যে সকলে নেবেন এবং নিতেই হবে। এবং আরেকটা যেটা আসে, ডাক্তারবাবু আমি কিছু ওষুধ খাচ্ছি, আপনারই দেওয়া কিছু ওষুধ খাচ্ছি, এবং সেটা আমি জানি, আমি গুগলে দেখে নিয়েছি যে তাতে আমার ইমিউনিটি কম হচ্ছে, ইমিউনোসাপ্রেসেন্ট কিছু খাচ্ছি, আমি কি নিতে পারবো? হ্যাঁ, নিতে পারবেন, কিন্তু কখনোই ভ্যাকসিন নেওয়া থেকে আপনি পিছিয়ে থাকবেন না। আমি এবার আরেকটা জায়গায় আসছি, কিছু পরিসংখ্যান আমি দিচ্ছি, যেগুলো প্রথম বক্তা যেগুলো বলছিলেন সেগুলোকে আরো জোরদার করার জন্য। এবং ডক্টর বিশ্বাসও যেটা বললেন, আমরা এ পর্যন্ত, কালকে পর্যন্ত সারা ভারতে প্রথম ডোজটা পেয়েছেন 13,65,00,000 মানুষ এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন 3,73,00,000। সব মিলিয়ে আমাদের মোটামুটি 17 লক্ষ। প্রথম ডোজটা পেয়েছেন মাত্র 10% মানুষ। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে, তুলনা করছি না, 33 কোটির দেশ, ওরা 46% মানুষকে দিতে পেরেছেন। আমি তুলনা করছি না ইউনাইটেড কিংডম, তাদের মাত্র 6,60,00,000 মানুষ, পশ্চিমবঙ্গের থেকেও কম, 53% মানুষকে তারা ভ্যাকসিনেট করে ফেলতে পেরেছেন। তাই জন্য তারা সাথে সাথে নামিয়ে আনতে পেরেছেন কার্ভটাকে। আমাদের এখানে এবার আমি একটা অন্য জায়গায় যাচ্ছি। যখন শুরু হলো ভ্যাকসিনেশনটা সারা দেশ জুড়ে স্টেপে স্টেপে যেভাবে শুরু হয়েছিল, এবং এপ্রিলের প্রথম সপ্তাহে দিনে 43 লক্ষে যেখানে পৌঁছে গেছিলাম, এর থেকে আনন্দের কিছু হতে পারে না। এবং আমাদের টার্গেট ছিল 30শে জুনের মধ্যে 30 কোটি মানুষকে ভ্যাকসিনেট করা। সেখান থেকে আমরা দুর্ভাগ্যবশত পেছিয়ে আজকে 20 লক্ষ মানুষকে দিচ্ছি। এটা কোন সরকারের দায় আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, আমরা চিকিৎসক। আমরা শুধু একটাই বলবো, সারা ভারতের প্রতিটি নাগরিক, প্রতিটি 18 ঊর্ধ্ব নাগরিক এবং পরবর্তীকালে অন্য ভ্যাকসিন যেগুলো 18 তলায় দেওয়া যায় সেগুলো যাতে প্রত্যেকে পায়। অন্যান্য দেশ যদি দিতে পারে, আমাদের যেভাবে দিচ্ছিলাম আমরা, মনে রাখতে হবে ভারত পৃথিবীর 60% ভ্যাকসিন তৈরি করে, এবং সেই ভ্যাকসিন কেন ভারত পাচ্ছে না, আমি সেই আন্তর্জাতিক জটিলতায় যাচ্ছি না। আমি কার শরীরে কোন ভ্যাকসিন নেওয়া উচিত সেইগুলোতে যাচ্ছি না। কোভ্যাক্সিন পান, কোভিশিল্ড পান, আপনি প্রোটেক্টেড থাকবেন, এবং তারপরে আপনার যদি হয়ও আপনার হসপিটালাইজেশন কম হবে, মৃত্যু হার প্রায় থাকবেই না। এই জিনিসটা আমাদের সরকাররা সবাই মিলে বসে কেন করছেন না? আমাদের যখন প্রথম ওয়েভটা হয়েছিল, আমি আমার সারা পৃথিবীর বন্ধুদের কাছে গর্ব করে বলতাম যে আমেরিকাতে তোমাদের রিপাবলিক ডেমোক্র্যাটদের ঝগড়াঝাটিতে তোমরা ডুবে মরছো, আমাদের দেশে দেখো যার যতই ঝগড়া থাকুক, আমরা জুম মিটিং করছি 15 দিন পর পর, সমস্ত মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এবং কার কোথায় সমস্যা সেগুলো অ্যাড্রেসড হচ্ছে। সমস্ত রাজ্য সরকার, কেন্দ্র সরকার একটা সিম্ফনির মতো কাজ করছে। সেই জিনিসটা আমরা হঠাৎ যেন এই দ্বিতীয় ওয়েভে এসে হারিয়ে ফেলছি। ভ্যাকসিনেশনের ক্ষেত্রে একটা জাতীয় স্বচ্ছ নীতি প্রণয়ন হওয়া দরকার, এবং যেখানে আমাদের দেশের প্রতিটি নাগরিক ভ্যাকসিনেশনটা পান এবং সরকারি মাধ্যমেই পান। আমি বলছি না কোনো কর্পোরেট হাসপাতালের কাছে যেতে, কিন্তু তার জন্য আমার 83 বছরের মাসিমা মেসোমশাইকে যেন ভোর 3টের সময় গিয়ে লাইনে দাঁড়াতে না হয়। এটা অমানবিক। এটা এই সময় কেন, কোনো সময়ই এটা মেনে নেওয়া যায় না। তাই জন্য একজন চিকিৎসক হিসেবে আমি সকলের কাছে বলছি, ভ্যাকসিনেশন নিন, এবং যারা প্রশাসনিক শীর্ষে আছেন, যারা এটা দেখছেন, তাদের বলছি আমাদের ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা করুন। আমাদের যারা 18 থেকে 44-এর যারা আছেন তাদের ব্যবস্থা করুন। আপনি বলছেন একটা নীতি নির্ধারণও দরকার।
অবশ্যই দরকার। বেশ, আমার সঙ্গে এই মুহূর্তে কেয়া ঘোষ রয়েছেন। কেয়াদি, একটা অভিযোগ বারবার রাজ্যের পক্ষ থেকেও করা হচ্ছে যে সেন্ট্রাল পর্যাপ্ত ভ্যাকসিন দিচ্ছে না, ভ্যাকসিনেশনের ক্ষেত্রে সমস্যা হওয়ার কারণ এটা একটা, এবং একসঙ্গে কাজ করার পরিবেশ তৈরি হচ্ছে না কেন্দ্র এবং রাজ্য। দেখুন মীনাক্ষী, প্রথমে এই প্যানেলে বিদগ্ধ চিকিৎসকরা রয়েছেন, সেখানে আমি নিতান্ত এক রাজনৈতিক দলের প্রতিনিধি মাত্র, কিন্তু চিকিৎসকদের আমার প্রণাম, কারণ ওরাই হচ্ছেন ফ্রন্টলাইন ওয়ারিয়ার। ওদের জন্যই কিন্তু আজ আমরা যে আমি বা আপনি আমরা যে চ্যানেলে এসে বসে আছি, হয়তো আমরা ওদের জন্যই সুস্থ হয়েছি। এবারই আসে আপনার প্রশ্নে। দেখুন, আমি সরকারের কেউ নই, কিন্তু যেহেতু আমার সরকার কেন্দ্রীয় সরকার চালাচ্ছে, ক্ষমতায় রয়েছে, সেই কারণেই সম্ভবত আপনি আমাকে প্রশ্ন করলেন। আমার মনে হয় এই প্রশ্নটা আপনি যদি কোনো সরকারি প্রতিনিধি, কেন্দ্রীয় সরকারি প্রতিনিধিকে করতেন, তিনি হয়তো আরো সুন্দর করে বোঝাতে পারতেন। কিন্তু আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনাকে যেটা আমি বলার দরকার সেটা আমি বলবো, কারণ আমি তো ডাক্তার নই, আমি যিনি রয়েছেন বিশেষজ্ঞ, যিনি রয়েছেন ভাইরাস বিশেষজ্ঞ, আমি সেটাও নই, আমি নেহাতি রাজনীতির লোক। তাই রাজনৈতিক কথা প্রশ্ন যখন করলেন, আমাকে সেই রাজনীতির উত্তরই দিতে হবে। আমি ডাক্তারবাবুদের বলবো আমাকে মার্জনা করে দেবেন, কারণ এখানে রাজনীতি তো আমি আনতে চাইনি। যখন চ্যানেল শুনতে চাইছেন আমাকে বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নেহাতি তিনি এই কোভিড নিয়ে রাজনীতি করছেন, এটা অত্যন্ত দুঃখজনক। যেটা আমি খানিকক্ষণ আগে খুব সুন্দর করে যেটা কৌশিকবাবু বলছিলেন, আমি ওর সঙ্গে সহমত। আমরা দেখেছি যখন ফেজ 1 বা ওয়েভ 1-এ যখন আমরা ছিলাম, তখন একটা সুন্দর আমরা দেখছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীজি তিনি যখন বৈঠক নিচ্ছিলেন বিভিন্ন মুখ্যমন্ত্রীদের সঙ্গে, তারা বৈঠক করছিলেন, তাদেরকে অসুবিধে সুবিধে সব জানার চেষ্টা করছিলেন। কিন্তু তারপরে নির্বাচন হলো, এবং নির্বাচনের সময়ও যখন 3বার মাননীয় প্রধানমন্ত্রী যখন বৈঠক ডাকলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গড়হাজির হলেন, কারণ তার কাছে সম্ভবত তখন নির্বাচনটা বেশি প্রয়োজনীয় ছিল। চিকিৎসকরা রয়েছেন এবং কেয়াদিও রয়েছে। আমি অজয় বিশ্বাসের কাছে যাব। ডক্টর বিশ্বাস, একটা প্রশ্ন সেটা সাধারণ মানুষের মনে আসে, সোশ্যাল মিডিয়াতেও আমরা যে প্রশ্নগুলো পেয়েছি তার মধ্যে একটা আমি করতে চাইছি। ভ্যাকসিনেশন কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য মানুষের কিছু ভুল ধারণাকে ভাঙতে হবে, যার জন্য আমি বারবার এই প্রশ্নগুলো করছি। প্রশ্ন হচ্ছে যে ভ্যাকসিনের এফেক্টে জ্বর এলো আর কোভিড এফেক্টেড কেউ হলেন, ধরুন তিনি ভ্যাকসিন নেওয়ার পর তার জ্বর এলো এবং কোভিডও তিনি আক্রান্ত হলেন ভ্যাকসিন নেওয়ার দিনই বা তার পরের দিনই, কোনটা বোঝা যাবে যে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে জ্বর, আর কোনটাই বা বোঝা যাবে যে কোভিডের জ্বর? আর ভ্যাকসিন নিলে যে জ্বর আসে, প্রশ্নটা উত্তর দিই। হ্যাঁ হ্যাঁ, আরেকটা প্রশ্ন জুড়ে দিই, আরেকটা প্রশ্ন জুড়ে দিই, সেটা হচ্ছে এই ভ্যাকসিন নেওয়ার পর যখন জ্বর আসছে, অনেকে মনে করছেন আমার কি তাহলে মিনি কোভিড হলো, আমার কি প্রাণ সংশয় হতে পারে? এই ভুল ধারণাগুলো একটু ভাঙা দরকার। চট করে সময় বেশি বাকি নেই, আমাদের অনেকটা আলোচনা বাকি। চারটে কথা খুব জরুরি। 1 নম্বর কথা হচ্ছে, আমি যদি ভ্যাকসিন নিই, একটা বাইরে থেকে একটা আরএনএ আমার শরীরে ঢুকছে, আমার শরীরের যে প্রতিরোধ ক্ষমতা সে এটাকে নিয়ে একটা রেসপন্স করছে, নানা রকম কেমিক্যালস বেরোচ্ছে, এবং তার ফলে আমার আজকে বডিতে একটা ইমিউন রিয়াকশন হচ্ছে। জ্বর আসতে পারে, প্যারাসিটামল খেলাম, ইউজুয়ালি 16 থেকে 18 ঘন্টার মাথায় জ্বর আসে বা রিয়াকশন হয়, আর ইউজুয়ালি সেটা পরবর্তী 16-18 ঘন্টা থাকে। অতএব 3 দিনের পরও যদি জিনিসটা আমার পারসিস্ট করতে থাকে, তাহলে কিন্তু জিনিসটাকে আমাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। 2 নম্বর কথা, যদি আমার শ্বাসকষ্ট হয়, যদি আমার জটিলতা হয়, আমাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। যে কথা আগেও বলছিলাম, হাতে পালস অক্সিমিটার, যদি অক্সিজেনে দেখি স্যাচুরেশন কমছে, যদি দেখি অন্য জটিলতা হচ্ছে, আমাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। সহজ পরীক্ষা, একটু আগেই বলেছি, সিবিসি এবং সিআরপি, এই দুটো পরীক্ষা করলে কিন্তু আমরা বলতে পারবো যে অন্য কারণে জ্বর আসছে কিনা। একজন বয়স্ক মানুষের ইউরিন ইনফেকশন হতেই পারে, তার কাউন্ট বেশি আসবে, তার সিআরপি যদি বেশি আসে, উল্লেখযোগ্য যদি বেশি আসে, নিশ্চয়ই আমরা ভাবতে পারবো যে এটা একটা অ্যাক্টিভ কোনো ডিজিজ আনমাস্ট হলো, না এটা কোভিডের রিয়াকশন। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যে কথা সবাই প্রশ্ন করবেন, এই যে আমরা সেকেন্ড ওয়েভটা ম্যানেজ করছি, আমি যদি ছোট্ট একটা প্রশ্ন করি, 2 এর পর ক নম্বর আসবে? 3, 4, 5, 6, 7, কি গ্যারান্টি আছে যে 8 নম্বর ওয়েভে আপনি থামবেন? যদি আজকে এই পরের পর ওয়েভ আমাকে থামাতে হয়, তাহলে আমাকে একটা প্রতিরোধ বা ডাইক তৈরি করতে হবে, এবং সেই ডাইকের নাম ভ্যাকসিন। যদি আমি দেশের জনসংখ্যা 60-70% মানুষকে ভ্যাকসিন না দিতে পারি,
তাহলে এই যা ঢক্কানিনাদ আমি বিজ্ঞানের নামে করছি তার সম্পূর্ণ অশ্বডিম্ব প্রসব করা হবে। এবং যদি একটা শহর জ্বলে তাহলে সেখানে মন্দির বাঁচে না। আজকে যদি আমি বাড়িতেও থাকি, আমার কাজের মানুষগুলোও যদি, তথাকথিত কাজের মানুষ, ঘরের মানুষ, পাশের মানুষ, তারা যদি ইনফেক্টেড হয়, যদি কমিউনিটি ট্রান্সমিশন হয়, আমি যতই পিউরিফায়ারের মধ্যে বাস করা মানুষ হই, আমি বাঁচবো না। তাই আজকে আমাকে বাঁচতে গেলে চ্যানেল কি বললো, সরকার কি বললো, তার থেকেও বড় কথা একজন সাধারণ মানুষ হিসাবে আমাকে আমার পাশের মানুষকে এনকারেজ করতে হবে, ভাই ভ্যাকসিন নে, ভ্যাকসিন নাও, ভ্যাকসিন নিন। এনকারেজ করতে হবে, আমি ভ্যাকসিন নিয়েছি, আপনিও ভ্যাকসিন নিন। আমাদের বাঁচতে হবে যদি আমরা থার্ড ফোর্থ ওয়েভ বন্ধ করতে চাই। এই বিষয়ে ডক্টর লাহিড়ী কি মত? আমি একটু পজিটিভ কথা বলছি, আমি কোনো তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না। 100 বছর আগে আমরা জানি স্প্যানিশ ফ্লু এসেছিল, যদিও সেটা শুধু স্পেনে সীমাবদ্ধ ছিল না, সারা পৃথিবীতে ছিল। স্পেনের নিউজ পেপারে সেটা বেরোতো। আমরা কি জানি সেই স্প্যানিশ ফ্লুতে কত লোক আক্রান্ত হয়েছিলেন? তখন সারা পৃথিবীতে 150 কোটি লোক ছিল, তার 1/3 মানে প্রায় 50 কোটি লোক। কতদিন চলেছিল? 1918 সালের ফেব্রুয়ারি থেকে 1920 সালের এপ্রিল মে পর্যন্ত, এবং সেটাতে প্রায় 5 থেকে 10 মিলিয়ন মানুষ মারা গেছিলেন। তারপরেও কিন্তু মানব সভ্যতা আছে। তখন অ্যান্টিবায়োটিক ছিল না, তখন এত ভেন্টিলেটর, এত অক্সিজেন সিলিন্ডার, এত কিচ্ছু ছিল না। সব থেকে বড় কথা হোয়াটসঅ্যাপ ছিল না, সব থেকে বড় কথা ফেসবুক ছিল না। আমাদের এটা হচ্ছে 100 বছরের মধ্যে প্রথম প্যান্ডেমিক, শুধু না, এই সোশ্যাল মিডিয়ার যুগের প্রথম প্যান্ডেমিক। তাতে নেগেটিভ ব্যাপারটা কি? সেটা হচ্ছে ইনফোডেমিক হয়েছে। সবাই নিজে গুগল তে নিজে বিশেষজ্ঞ বনে গেছেন, গুগল ইউনিভার্সিটির ছাত্র, তারা যে যা পাচ্ছেন বলে যাচ্ছেন। আজ পর্যন্ত সারা পৃথিবীতে 16 কোটি লোক, 750 কোটির মধ্যে 16,50,02,246 জন এই মুহূর্ত পর্যন্ত আক্রান্ত হয়েছেন। স্প্যানিশ ফ্লুর তুলনায় কিছু না। আজ পর্যন্ত 33 লক্ষ লোক মারা গেছেন। এবং এত বিজ্ঞান যখন উন্নতি করেছে, এতগুলো ভ্যাকসিন চলে এসেছে, এত ভালো ভালো চিকিৎসা হচ্ছে, আমরা অলরেডি সারা পৃথিবীতে সেকেন্ড ওয়েভ থেকে নামতে শুরু করেছি। মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিম ইউরোপে দ্বিতীয়, তৃতীয় ওয়েভ থেকে নামতে শুরু করেছি, ভারতেও নামবো। এবার পজিটিভ জিনিস আরেকটা জিনিসে বলছি, সোশ্যাল মিডিয়া, সেটা হচ্ছে বহু ইয়াং ছেলেরা 18 থেকে 21 বছরের, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম থেকে আমরা একটা, যারা হোম আইসোলেশনে আছেন, যারা মানে তুলনামূলকভাবে কম আক্রান্ত বা মানে লেস, তাদের যাদের সিমটম আছে, অ্যাসিমটমেটিক, তাদের পাশে আমরা অ্যানোনিমাস ভাবে আমরা 160 জন ডাক্তারবাবু তাদের ফোন অ্যাটেন্ড করছি। দিনে 65-70টা ফোন ধরি, কৌশিক লাহিড়ী হিসেবে নয়, স্কিন স্পেশালিস্ট হিসেবে নয়, একজন চিকিৎসক হিসেবে। এবং এই 32 বছর চিকিৎসা জীবনে এটা সব থেকে ওভারওয়েলমিং, মানুষের পাশে দাঁড়ানো। হাসপাতালে চিকিৎসা করার থেকেও বেশি অচেনা মানুষ সারা ভারত থেকে ফোন করছেন, ডাক্তারবাবু আমার বাবার এই হয়েছে, আমার ভাইয়ের এই হয়েছে, তার পাশে কোনো চিকিৎসক নেই, তাকে একজন কোয়ালিফাইড চিকিৎসক বলছেন আপনি এই করুন, আপনি একবার অক্সিজেন এটা দেখুন, আপনি উল্টো হয়ে শুন, আধ ঘন্টা পরে আরেকবার আমাকে জানান। এটা সব থেকে বড় জিনিস। তাই জন্য এত পজিটিভ জিনিস হচ্ছে, আমরা বাঁচবই। আমরা সারা পৃথিবীর সবাই এক হয়ে লড়ছি। আর এই ভাইরাস কংগ্রেস, সিপিএম, রিপাবলিক, ডেমোক্র্যাট, বিজেপি কাউকে মানে না, এবং আমরা সবাই মিলে এই ভাইরাসটাকে হারিয়ে দিতে পারবো। রাইট 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 আজকে কেমব্রিজের একটা গবেষণা বেরিয়েছে, পর্ণালী, সেখানে বলা হচ্ছে যে সেকেন্ড যে ওয়েভ, সেটা ভারতে এই মুহূর্তে পিকে পৌঁছে গেছে এবং আগামী 2 সপ্তাহের মধ্যে সেটা হয়তো আবার ডাউনফল করবে। আপনার কাছ থেকে জানতে চাইবো যে সেকেন্ড ওয়েভের আর কতদিন তার আয়ু, আর এর পরবর্তীতে যে ওয়েভগুলো নিয়ে আমরা আতঙ্কিত হচ্ছি এই এখনই ভেবে, সেই বিষয়ে একটা বার্তা আমি আজকে জানতে চাই আপনার কাছে। আচ্ছা, এক্ষুনি ডক্টর লাহিড়ী খুব পজিটিভ কথা বললেন, আমি আবার সেকেন্ড ওয়েভের ভয়টা এই মুহূর্তে আনতে চাই না, চেষ্টা করছি ব্যালেন্স করে উত্তর দেওয়া। হ্যাঁ, আমি একটা দেখেছি, আর তার সঙ্গে সঙ্গে এটাও বলতে চাই যে আমাদের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকেও একটা রিপোর্ট বেরিয়েছে, যাতে বলা হচ্ছে, ডক্টর জামিল উনি বোধহয় বলেছেন যে ডিক্লাইন করেছে, এবং প্রথম ডিক্লাইন করলো আফটার 61 ডেজ 30% মতো, যদি আমি ভুল না করে থাকি। তো সেটা আমি বললাম এই কারণে যে যদি এটা একটু আশা আনে, এবং বাঁচবো তো বটেই সবাই, মানে আমরা আশাবাদী এই ব্যাপারটায়। যেটা সেকেন্ড ওয়েভ কদিন থাকবে সেই প্রসঙ্গে বলতে গেলে এটা একটু বেশি আর্লি। আমি একাডেমিক
ল্যাঙ্গুয়েজেই বলি, সেটা হলো একটু বেশি তাড়াতাড়ি হয়তো বলা হয়ে যাবে প্রেডিক্ট করা। যে কটা মডেল আমি দেখেছি, সিমুলেশন মডেলিং এবং প্রেডিক্টিভ মডেলিং, তাতে ধরা হচ্ছে যে আপ টু জুলাইতে গিয়ে এটা আস্তে আস্তে কমে যাবে। হয়তো এটা একটা লম্বা সময়, এখন মে মাসের মাঝামাঝি, কিন্তু চট করে তো কমবে না, কারণ এখনো পিকে উঠেছে কিনা সেটা নিয়েই ডাউট আছে। রাইট, একটু সংক্ষেপে উত্তর চাইছি বর্ণালী। হ্যাঁ, একটু সংক্ষেপে উত্তর চাইছি, আমাদের সময়টা খুব অল্প। মানে একদম এক লাইনে বলতে গেলে যে এখনো পিকে উঠেছে কিনা সেটা নিয়ে বৈজ্ঞানিক মহলে ডাউট আছে। তারপরে আস্তে আস্তে নামবে। তো এখন প্রেডিকশনে জুলাই অবধি বলা হচ্ছে, এন্ড অফ জুলাই। বেশ বেশ, আমি ডক্টর রেজাউল করিমের কাছে যাব, আমাদের সময় বেশি নেই। যেভাবে মানুষ হয়রানির শিকার হচ্ছেন ভ্যাকসিন নিতে গিয়ে, এবং বিভিন্ন ক্ষেত্রে অমানবিকতার চিত্র সামনে আসছে, কালোবাজারি সামনে আসছে, এই মুহূর্তে একজন চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে আপনার চিকিৎসা ক্ষেত্রে আপনার বিচরণ, কি বলতে চাইবেন মানুষের উদ্দেশ্যে? দেখুন, একটা কথা বলি, আমরা রাজনীতির কথা এখানে আলোচনা করতে চাই না, কিন্তু কেউ একজন একটা রাজনীতির কথা তুললেন। কালোবাজারি সবচেয়ে বেশি হচ্ছে অন্য রাজ্যে। একজন কেন্দ্রীয় শাসক দলের নেতাকে পাওয়া গেছে 1 লক্ষ রেমডেসিভির সহ, সেগুলো আবার জাল, অ্যারেস্টও হয়ে গেছে। পশ্চিমবাংলায় হাসপাতালের মধ্যে আপনার কালোবাজারি হচ্ছে, এতে মানে কি হাস্যকর ব্যাপার কিছু হতে পারে না। আমাদের ওষুধ ডিস্ট্রিবিউশন সিস্টেম সম্পর্কে ওনার কোনো ধারণা নেই। রাস্তাঘাটে হতে পারে, আমরা না না ডক্টর করিম, আমরা বিতর্কে যাচ্ছি না, যদিও এই বিতর্কে যাচ্ছি না, আমাকে কমপ্লিট করতে দিন। এই বিতর্কে যাওয়ার আমাদের সময় নেই, 1 মিনিট সময় আছে। বিতর্ক তো আপনারা তুলেছেন, বিতর্কে যাওয়ার সময় নেই, আপনার বক্তব্য বোঝা গেছে। আপনাকে আমি বলে দিই, এসএসকেএম হাসপাতালে কালোবাজারির ঘটনা ইতিমধ্যে 2 জন গ্রেফতার হয়েছেন রিপাবলিক বাংলা স্টিং অপারেশনের যে কালোবাজারি ঘটনায় একজন অ্যারেস্ট হয়েছে। আপনি বললেন না বাংলায় দাঁড়িয়ে, আপনি বাংলার কথা বলুন ডক্টর প্লিজ। শুনুন, আমি বলছি রাজনীতিটা এখানে না আনলেই পারত। হ্যাঁ, আমরা এটুকু বলতে পারি, আমরা কমিটেড টু ভ্যাকসিনেশন, ইউনিভার্সাল ভ্যাকসিনেশন, ফ্রি ভ্যাকসিনেশন। 35,000 কোটি টাকা আপনার বরাদ্দ আছে, সেই টাকা খরচ কেন হচ্ছে না? বেশ, আমি এই আলোচনায় যাব না, কারণ এই মুহূর্তে পজিটিভ নোট থাকা দরকার। এবং আমরা সকলে মিলে যদি বলি, যে সমস্ত ডক্টরসরা, বিশিষ্ট ডক্টরসরা এই মুহূর্তে আমার সঙ্গে প্যানেলে রয়েছেন, যে আমরা কি জয় করব? আমরা করব জয় একদিন, তাই তো? আমরা নিশ্চয়ই জয় করব, নিশ্চয়ই জয় করব। তবে সবার সাউন্ড অন প্লিজ, সবার সাউন্ড অন প্লিজ। অবশ্যই আমরা করব জয়, যেন আমরা টাইলো বাকি। কেয়াদি সময় শেষ, কেয়াদি আমি বলে দিয়েছি, সময় শেষ। একটা পজিটিভ নোট, আমরা করব জয় একদিন। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ পর্ণালী, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ অন্য ডক্টরসদেরও। ভিক্টরি সাইন ডক্টর লাহিড়ির পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জবাব চাই বাংলা থেকে বিদায় নিচ্ছি। তবে সত্যি আমরা করব জয় একদিন, এবং আমরা একে অপরের পাশে থাকবো, খুব দ্রুত সচেতনতার সঙ্গে পেরিয়ে যাব এই মহামারী। সঙ্গে থাকুন, নজর রাখুন রিপাবলিক বাংলায়। নমস্কার।